টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো সম্প্রতি বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সে বিষয়ে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিছু কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আর এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে টিবিএস পডকাস্টে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ডক্টর এএসএম আলী আশরাফ। জনাব এএসএম আলী আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। ধন্যবাদ। যে আমি একটু প্রথমে আপনার কাছে জানতে চাই যে ঢাকার সাথে দিল্লির যে সম্পর্ক অনেকদিন ধরেই, বিশেষ করে 5 আগস্টের পর থেকেই একটা টানাপোড়েন চলছে। তো এর মধ্যে বিভিন্ন ধরনের কথা এই পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু সম্পর্কটি আসলে অতটা এখনো টানাপোড়েনটা রয়ে গেছে। এবং সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে মন্তব্যটা করেছেন যে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। জি, আসলে গত 15 বছরে 2009 থেকে 2024 পর্যন্ত এই 15 বছরে আপনার ভারত এবং বাংলাদেশের সম্পর্কের একটা ব্যাপক রকমের আমি বলবো মানে সুসময় ছিল ওই অর্থে যে ট্রেড, কানেক্টিভিটি এবং সিকিউরিটি কোঅপারেশন, যদি এই 3টা প্যারামিটার দেখি, বাণিজ্য বা ট্রান্সশিপমেন্টের বিভিন্ন দিক থেকে যোগাযোগ, আর একটা হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে নানান ধরনের আশ্বাস, তারপরে আপনার ভারতের উত্তর পূর্বাঞ্চলের যেসব সক্রিয় সংগঠন ছিল বিচ্ছিন্নতাবাদী, যেমন উলফার, অনুপ চেটিয়া এবং আরো শীর্ষ পর্যায়ে নেতা, এদেরকে বিনিময়, এইসবের কারণে ভারতের দিক থেকে বাংলাদেশ নিয়ে একটা কমফোর্ট জোন ছিল, যে মোটামুটি ইকোনমিক কোঅপারেশন এবং সিকিউরিটি কোঅপারেশনের দিক থেকে মোটামুটি ভারতের দিক থেকে যেসব প্রায়োরিটিস ছিল, আমি বলবো যে আওয়ামী লীগের সরকার সেই প্রায়োরিটিস গুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে চেষ্টা করেছে সেগুলো ভারতের দাবিগুলো পূরণ করার ক্ষেত্রে। পররাষ্ট্রনীতি একটা, এই জন্য এটাকে বলা হয় শেখ হাসিনার ইন্ডিয়া পজিটিভ ফরেন পলিসি বা ইন্ডিয়া ফ্রেন্ডলি ফরেন পলিসি ছিল। তো এখন হঠাৎ করে 5ই আগস্টের পরে একটা বড় ধরনের ইউটার্ন এসছে বাংলাদেশ ভারত সম্পর্কে, যেখানে বাংলাদেশের মানুষ মনে করছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যেসব গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বা প্রায়োরিটি, সেই জায়গাতে অনেক কিছু ঘাটতি রয়ে গেছে। পানি, বিশেষ করে পানির ন্যায্য হিসেবে একটা বিষয়। এই কারণে এখন মানুষ ধরে নতুন নতুন ভাবে এই সম্পর্কের সমীকরণ টানতে চাইছে এবং খুব ভ্যালিড কারণেই তারা বলছে যে সম্পর্কের ভিত্তি হতে হবে ন্যায্যতা এবং সমতা এবং মিউচুয়াল রেসপেক্ট। তো একদিক থেকে মানে একটা প্রতিবেশী দেশের মিত্র রাজনৈতিক দলের সরকারের পতনটাকে মেনে নেয় যেমন ভারতের জন্য কষ্টকর হয়ে গেছে, তারপরে তার এই মানে মানুষের যেসব বাংলাদেশের পাবলিক ওপিনিয়নের দিক থেকে যেসব স্ট্রেট ফরওয়ার্ড কথা এবং দাবি, এগুলো ভারতের জন্য একটু মানে আনপ্যালেটেবল হয়ে গেছে, মানে সহ্য করা হয়তো একটু কষ্টকর হয়ে যাচ্ছে। যেই কারণে, যার প্রেক্ষিতে আমি মনে করি জয়শঙ্কর বলছেন ওই কথাটা যে বাংলাদেশের সরকারের ইন্টারিম গভর্নমেন্টের সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি পলিটিক্যাল রেটোরিক্স মানে বড় বড় কথা বলে সম্পর্কটাকে নষ্ট করতে চায়, নাকি তারা সুসম্পর্ক তৈরি করতে চায়। এই দায়টা উনি বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছেন, কারণ কমফোর্ট জোন থেকে ওনারা চলে গেছেন। আমি জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা করছি। তো সেক্ষেত্রে আপনি যেহেতু বললেন সম্পর্কটা আসলে ন্যায্যতার এবং সমতার ভিত্তিতে হওয়া উচিত, বিগত সময়ে মানে 15 বছর কি আসলে সম্পর্কটা সেই ন্যায্যতা বা সমতার ভিত্তিতে ছিল? আপনার কি মনে হয়? মানুষের মধ্যে প্রশ্নটা এই জন্য আসছে যে আমাদের ফরেন পলিসির প্রায়োরিটিস এর একটা অনেকগুলো বিষয় আছে যেগুলো অমীমাংসিত রয়ে গেছে এবং যেগুলোতে এখনো যথেষ্ট মানে প্রায়োরিটিস পাইনি। যে কারণে এই ন্যায্যতার প্রশ্নটা আসছে। এবং আপনি অবশ্যই, আমি বলবো যে মানে ওয়াটার ডিস্ট্রিবিউশন ইস্যুতে বাংলাদেশের মধ্যে এই ফিলিংসটা গ্রো করার যথেষ্ট কারণ আছে। কারণ আপনি তিস্তার একটা মানে আপনি কি দেখেন যে বাংলাদেশ এবং বাংলাদেশের 57টা আন্তর্জাতিক নদীর মধ্যে 54টা ভারতের সাথে আমরা শেয়ার করি, এবং ভারত হচ্ছে একটা আপস্ট্রিম কান্ট্রি, উচ্চ অববাহিকার দেশ। কাজে পানির যে একতরফা দিক পরিবর্তন, যেটা আমরা ইংরেজিতে ইউনিল্যাটারাল উইথড্রয়াল অফ ওয়াটার, আপনার বাঁধ দিয়ে কিংবা হাইড্রো ইলেকট্রিসিটির ড্যাম দিয়ে, এইগুলা ইন্টারন্যাশনাল ল এবং প্রিন্সিপালস বলে যে এগুলো ইকুইটেবল শেয়ার ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়াটার হতে হবে। তার মানে উচ্চ অববাহিকা এবং নিম্ন মানে জোয়ার এবং ভাটির দেশের সাথে এই পানিটার একটা সুষম বন্টন করতে হবে। কাজে এই দিক থেকে বাংলাদেশের যথেষ্ট কারণ আছে এটা ফিল করা মানুষের যে এখানে এই আপনার পানির ন্যায্য হিসাবে আমরা পাইনি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
মানে ভারত এবং বাংলাদেশের যে বাণিজ্য, সেখানে একটা বড় ধরনের ট্রেডের আমরা ডেফিসিট দেখি, যে আমরা ব্যাপকভাবে আমদানি নির্ভর কান্ট্রি এবং আমাদের রপ্তানির ভলিউমটা খুবই কম। এখন এটা যদি আপনি খুব ভালো মতো গবেষণা মানে করেন, বাণিজ্যটা অনেকটাই ভারতের অনুকূলে। জি জি অনুকূলে, এবং এইখানে যখনই আপনি এটাকে একটু ট্রেডটাকে বাড়াতে যাবেন, তখন দেখা যায় নানান ধরনের ট্রেড এবং নন ট্যারিফ ব্যারিয়ার, ট্যারিফ মানে শুল্ক এবং অশুল্ক নানান ধরনের বাধা আছে। তো বাংলাদেশ স্বভাবতই চায় যে প্রতিবেশী দেশ হিসেবে মার্কেট অ্যাক্সেসটা চাই বেশি। তো সেখান থেকেও মানে একটা মানে বড় ধরনের ক্ষোভের কারণ আছে যে যে আপনার কি মনে হয় ধরেন ট্রেড এবং এই যে আপনার পানি এর বাইরে যে সীমান্তে হত্যা? আমি আসতেছিলাম সেখানে, হ্যাঁ। তারপর ধরুন বর্ডার কি নিচ্ছে, তার একটা ধরনের ইস্যু অনেক বছর ধরেই মানে এই মানে ভারতের দিক থেকে প্রতিশ্রুতি আসছিল যে যে সীমান্তে তারা প্রাণঘাতী আপনার অস্ত্র ব্যবহার করবে না, এরকম একটা মানে দাবি কিন্তু বাংলাদেশ থেকে অনেক বছর ধরে আসছে। এবং ভারতের বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন কোর্টও কিন্তু বলেছে যে না, বিএসএফ এর উচিত হবে না এই ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা। কিন্তু আমরা কোনো মানে এটা মানে সংখ্যার দিক থেকে আপনি দেখবেন যে এটা একদমই শুরু হয়নি কখনো। কাজেই এই মানে অনেক কিন্তু নন লিথাল ওয়েপন্স আছে যেটা তারা মানে ইচ্ছা করলে ইউজ করতে পারে। এই বিষয়গুলোকে যখন আপনি এক করবেন, তখন আপনার ন্যাচারালি মনে হবে যে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে আরো অনেক কিছু করার আছে, সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে, ইতিবাচক করার ক্ষেত্রে, ন্যায্যতার দাবিটাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। সম্প্রতি আমরা আরেকটা যেটা বিষয় দেখেছি যে বিশেষ করে আমাদের যে সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছে তাদের উৎসবের সময়গুলোতে বা তাদের উপরে মানে বাংলাদেশের মানুষ বিশেষ করে সংখ্যাগুরু যারা তারা প্রচুর অত্যাচার করছে, মানে এই ধরনের কিছু প্রোপাগান্ডা ভারতের মিডিয়া থেকে আমরা সারা বিশ্বকে মানে ছড়াতে দেখেছি। সেটার কারণে কি আপনি মনে করেন যে বা দু দেশের সম্পর্কে একটা টানাপোড়েন তৈরি হয়েছে, যে দায়টা আসলে অনেকটাই ভারতের? অফকোর্স আমি তো অবশ্যই বলবো এটা, মানে আমি মানে বাংলাদেশে মানে আসলে দক্ষিণ এশিয়াতে ধর্মভিত্তিক পরিচয় একটা খুব সংবেদনশীল বিষয়। আমরা জানি যে এই ভারত উপমহাদেশে আপনার রায়টের অনেক ইতিহাস আছে। সেটাকে মাথায় রাখলে আমরা জানি যে হিন্দু মুসলিম সংঘাত বা দাঙ্গা কিংবা রায়ট এগুলো একটা খুব সেন্সিটিভ ইস্যু। আমি বরঞ্চ মানে বাংলাদেশের নাগরিক হিসেবে এবং একজন সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে বলবো, যদি ডেটা দিয়ে, যে বাংলাদেশ অনেক সহনশীল একটা রাষ্ট্র। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়, কিন্তু বড় দাগে বলতে গেলে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘুদের অধিকার সম্পর্কে আমি বলবো অনেক সচেতন। পূজার সময় যেই বিষয়গুলা প্রোপাগান্ডা বা মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন আমরা দেখেছি, এটা আসলে খুবই দুঃখজনক ছিল। এবং ভারতের এই 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 ধরনের প্রোপাগান্ডাগুলোর পেছনে সাবস্টেন্টিভ কোনো ফ্যাক্টস তারা দেখাতে পারেনি কখনো। পরন্তু আমি নিজে দেখেছি যে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার মন্দিরের চারপাশে যথেষ্ট রকমের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে। প্রোপাগান্ডা গুলো করে অ্যাটলিস্ট একটা বেটার জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে অনেক বেশি অ্যালার্ট ছিলাম আমরা। তো আমার মনে হয় ভারত যেটা হয়তো করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর তারা একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চেষ্টা করেছে বাংলাদেশের এই এই আপনার ইন্টারিম গভর্নমেন্টের উপরে এবং সিভিল সোসাইটির উপরে। এবং মানে একটা মজার জিনিস হচ্ছে, আপনি দেখবেন যে ভারতের মেইনস্ট্রিম মিডিয়া, সিভিল সোসাইটি এবং সরকার এই তিনটার অবস্থান কিন্তু এক ছিল এই 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 ভারতের এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনটার সময়। আমরা নর্মালি দেখি যে ভারতে অনেক স্বাধীনচেতা সিভিল সোসাইটি আছে, বাট খুব সম্ভবত তাদের ন্যাশনালিস্টিক ইম্পালসটা এতটাই স্ট্রং ছিল যে তারা ওইটা দিয়ে ড্রাইভেন ওই সময়টাতে, মানে ওটা দ্বারা তারা পরিচালিত হয়েছিল। তবে বড় দাগে আমি বলবো একজন একাডেমিক হিসেবে যে প্রতিবেশী দুইটি দেশ ভারত এবং বাংলাদেশের মধ্যে ভৌগোলিক সম্পর্ক, ভৌগোলিক যেই রিয়েলিটিস, জিওগ্রাফিক্যাল রিয়েলিটিস, কালচারাল হিস্ট্রি, ট্রেডের হিস্ট্রি, সবকিছু মিলে সম্পর্ক উন্নয়নের অনেক সম্ভাবনা আছে। এখন আমার আপাতত দেখছি এটা হচ্ছে আমি বলবো মোর অফ রেটোরিক্যাল, সেন্টিমেন্টাল, ইমোশনাল এক্সপ্রেশন। সেগুলো রেটোরিক্স হচ্ছে এক জিনিস যেখানে আপনি বাগাড়ম্বর করে অনেক বড় বড় কথা বলবেন, যেগুলোর সঙ্গে কোনো সাবস্টেন্স নাই। বেলা শেষে ফরেন পলিসিতে সাবস্টেন্স হচ্ছে যেটা আপনি ন্যাশনাল ইন্টারেস্টকে আপনি মাথায় রেখে আপনি কাজ করবেন। কাজে আপাতত দৃষ্টিতে 5ই অগস্টের পরে আমরা যে প্রতিক্রিয়াটা দেখতে পাচ্ছি, আমার মনে হয় এটা হচ্ছে এক্সপ্রেশন অফ ইমোশনাল, অ্যাঙ্গার, সেন্টিমেন্টস, রেটোরিক্স। কিন্তু দুই দিকেই কিন্তু এই উপলব্ধিটা আছে যে সম্পর্ক যথেষ্ট রকমের ভালো করার সুযোগ আছে এবং সেটা কাজে লাগাতে হবে। মানে আপনি একটা ভালো পয়েন্ট বলছেন যে আসলে 5 আগস্টের পরে ভারত অনেক ক্ষেত্রে আসলে বাস্তবতা মেনে নিতে পারছে না, এবং সেই কারণেই তারা বলছে যে ভারতের সাথে সম্পর্কের বিষয়ে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমরা যদি বলি যে আসলে ভারতেরও সিদ্ধান্ত নেওয়ার একটা বিষয় আছে বাংলাদেশের সাথে, সে তার কেমন সম্পর্ক চায়, আপনার কি মনে হয়?
তা তো অবশ্যই মানে এটা তো মানে মানে আকারে বড় রাষ্ট্র হিসেবে সে হয়তো এটা তার একটা অ্যানয়েন্স এর মতো একটা এক্সপ্রেশন সে করছে, বিরক্তি প্রকাশ করতে হয়তো জয়শঙ্কর। হ্যাঁ, আবার এটাও ঠিক যে মানে ভারত তো চাইবে তার প্রতিবেশীকে দেখতে। আমাদের দেখতে হবে আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের দৃষ্টিভঙ্গি থেকে, এবং সেইখান থেকে বলতে গেলে যে কোনো বাইলেটারাল সম্পর্কের ক্ষেত্রেই সম্পর্কটা উন্নয়নের দায়টা এবং দায়িত্বটা দুইটা দেশেরই বদলায়, এটা এককভাবে কোনো রাষ্ট্রের না। তো সেক্ষেত্রে আপনার মনে করেন যে মানে এই সম্পর্কটা তো আসলে ভারত তো অনেক ক্ষেত্রে বাস্তবতা মেনে নিতে পারছে না, কিন্তু তারপরও মানে দুইটা দেশ পাশাপাশি মানে প্রতিবেশী তো আর বদলানো সম্ভব না, সেক্ষেত্রে জি। সম্পর্কের উন্নয়নটা আসলে কিভাবে ঘটানো যেতে পারে? আমার মনে হয় কিছু কিছু ইস্যু বেস কোঅপারেশন কিন্তু হচ্ছে। দেখবেন যে আপনি মানে বাংলাদেশের ট্রেডের যখনই কোনো ম্যাসিভ কোনো নিড থাকবে, আমি প্রেটি শিওর যে বিভিন্ন সময়ে সরকার বিভিন্ন চ্যানেলে কমিউনিকেট করে এবং ভারত ওটাকে রেসপন্ড করছে। হ্যাঁ, কাজেই এই যে মানে আমি এটাকে আবারও বলছি যে এটা হচ্ছে একটা রেটোরিক্যাল মানে স্টেটমেন্ট ভিত্তিক যে বহিঃপ্রকাশ আমরা দেখি, হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় সাময়িক, মানে ওভার দ্য নেক্সট ফিউ মান্থস এটা কমে যাবে আস্তে আস্তে। এবং মানে জিওগ্রাফিক্যাল রিয়েলিটির চাইতে ইকোনমিক রিয়েলিটিটা কম গুরুত্বপূর্ণ না। বাংলাদেশ একটা বড় বাজার, এই মার্কেট তো ভারত মানে রাতারাতি ছাড়তে পারবে না। আবার ভারত থেকে আমাদের যে আমদানি নির্ভরতা, এটাও আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না। কাজে ইকোনমিক যে কম্পালশনস আর জিওগ্রাফিক্যাল রিয়েলিটি দুইটাকে যদি যোগ করি, আমার মনে হয় দুই দিক থেকে একটা চাপ থাকবে যে মানে এই প্রকাশ্যে এই এই আপনার সংবেদনশীল মন্তব্য করা থেকে বিপক্ষরাতে বিরত থাকবে আস্তে আস্তে, এবং সম্পর্কের উন্নয়নের সুযোগ তৈরি হবে। সেক্ষেত্রে মানে একটু সময় লাগবে আপনি বলছেন যেটা। হ্যাঁ, অবশ্যই, মানে এটা তো ধরেন আপনি একটা পলিটিক্যাল রেজিম চেঞ্জ হলো, সে কমফোর্ট জোনে ছিল, তার এখন মনে হচ্ছে যে নতুন কনফিগারেশন এসে তার মানে কয়েকটা বিষয় সে চিন্তা করছে। একটা হচ্ছে যে মানে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ে মানে নিরাপত্তার কথাটা ভারত চিন্তা করে, আবার বিজেপি যেহেতু ক্ষমতায় আছে, আবার একইভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলে একসময় মানে অস্থিরতা ছিল, সেখানে বাংলাদেশের ভূমিকা কি হবে, এগুলো নিয়ে বাংলাদেশ মানে ভারত সবসময় একটা আপনার মানে মোটামুটি কমফোর্ট জোনে ছিল যে আওয়ামী লীগের দিক থেকে এই দুইটা জায়গাতে কোনো বড় ধরনের কোনো চ্যালেঞ্জ আসবে না। কাজে এখন পরিবর্তিত পরিস্থিতিতে ভারত নিশ্চিত না যে আসলে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, যে কারণে তার দিক থেকে অনেক রেটোরিক্যাল স্টেটমেন্ট, আমি বারবার কথাটা বলছি যে অনেক ধরনের ওপেন স্টেটমেন্ট তারা দিচ্ছেন, এর মধ্যে কিছু আছে সাবস্টেন্স, কিছু সাবস্টেন্স নাই, মানে এবং তার মধ্যে যোগ হয়েছে মানে মিস ইনফরমেশন ক্যাম্পেইনটা। কাজে আমার মনে হয় যে মানে দুই দিক থেকেই প্রেশার আসবে একটা পর্যায়ে। হ্যাঁ, মানে বিভিন্ন রিয়েলিটির কারণে যে এরকম বাস্তবতা বিবর্তিত, মানে ভারতের দিক থেকে রিয়েলিজমটা বেশি আসা উচিত আমার মনে হয়, যে বাস্তবতা বিবর্তিত এই মানে কথাবার্তা দিয়ে আসলে সম্পর্কের উন্নয়ন তারা ঘটাতে পারবে না। তাদের দিক থেকে আমার মনে হয় পরিবর্তনটা একটু বেশি আসা উচিত। সেটা আসলে মোটামুটি আপনি মনে করছেন যে দুই দেশের সম্পর্ক একটা স্বাভাবিক পর্যায়ে চলে যাবে? জি, যাওয়ার তো কথা, কারণ আপনার আর যদি যায় সেক্ষেত্রে কি আমাদেরও কি একটু বার্গেনিং পাওয়ারটা একটু বেড়ে যাবে? আমরা যেমন একসময় অনেক কিছু বার্গেনিং ছাড়ে দিয়ে দিয়েছি, আমরা এখন হয়তো বার্গেনিং এর ক্ষেত্রে আমাদের একটু কি মানে মনোবল বা আমাদের একটু সেটা কি বাড়লো বলে আপনার মনে হয়? একটা রেজিম যখন চেঞ্জ হবে তখন তো ডেফিনেটলি নতুন পলিটিক্যাল রেজিম যদি আসে তাহলে তার নিজস্ব ইডিওলজিক্যাল একটা স্ট্যান্স থাকবে, সে নতুন ভাবে ডিফাইন করবে ন্যাশনাল ইন্টারেস্ট, অনেক কিছু বার্গেন করার সুযোগ থাকবে আমাদের অবশ্যই। এবং সেক্ষেত্রে আমরা কতটুকু সফল হবো এটা ডিপেন্ড করবে আমাদের স্কিলস অফ ডিপ্লোম্যাটিক বার্গেনিং এর উপরে। আমার আশা থাকবে যে ডেফিনেটলি অনেক কিছু রিভিজিট করতে পারবে ভারত, নতুন করে চিন্তা করবে তারা যে যেসব দাবি আসছে সেগুলো কতটুকু ভ্যালিড, এবং অবশ্যই আপনার ফরেন পলিসিতে তো আপনার মানে এটাকে আমরা বলি রিসিপ্রোসিটি, না, আমি কতটুকু দিলাম আর কতটুকু পেলাম, সেই দাবিটা বাংলাদেশ অবশ্যই ন্যায্যভাবে মানে চাইবে এটা মেটাতে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ।